প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন। থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে জানালেন প্রধান উপদেষ্টা। 7 মাস পর মুক্ত হয়ে দেশে ফিরল জুলাই আন্দোলনে সৌদি আরবে আটক 10 বাংলাদেশি, বিমানবন্দরে বরণ। মিয়ানমারের ঘরোয়া বিরোধে স্থবির টেকনাফ বন্দরের আমদানি রপ্তানি 1 অর্থবছরে রাজস্ব কমেছে 600 কোটি টাকা। বাসন্তী ফসলে চৈত্রেই পুরাতন হিসেব চুকাতে ব্যস্ত কৃষক। 24-এর আবহে করা নাড়ছে নতুন বছর, গুরুত্ব পাবে সব জাতিসত্তা। এবং 5 বছরের মধ্যে মার্কিন শেয়ার বাজারে বড় দরপতন, দেশে দেশে কমছে ডলারের মান। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশ সময় সকাল 9টার দিকে সম্মেলন শুরু হয়। এর আগেই একে একে সম্মেলন স্থলে যোগ দেন বিমস্টেকের সদস্য 7টি দেশের সরকার প্রধানরা।เท่านั้นดีมากยิ่งขึ้นและก็น่าสนใจมากยิ่งขึ้นนะครับโดยเฉพาะอย่างยิ่งในสถานการณ์ปัจจุบันไม่ว่าจะเป็นในเรื่องของการแข่งขันด้านเศรษฐกิจทั้งจากซ้ายไปขวานะครับผู้นำบังกลาเทศนะครับท่านมูฮัมหมัดยูนูสนะครับ โมฮัมหมัดยูนูสใช่ค่ะแล้วก็อีกด้านหนึ่งคือท่านนายกรัฐมนตรีภูฏานนะคะสิ่งที่ท่านรัฐมนตรีต่างประเทศของ7ประเทศสมาชิกบิมสเต็กถืออยู่นั่นก็คือตัวบันทึกความตกลงนะคะว่าด้วยการขนส่งทางทะเลที่7ประเทศได้ร่วมกันลงนามเมื่อวานนี้นะคะในช่วงของการประชุมรัฐมนตรีบิมสเต็กเป็นการสะท้อนถึงสัญลักษณ์นะคะของความร่วมมือที่จะเกิดขึ้นอย่างเป็นรูปธรรมผ่านการลงนามของระดับรัฐมนตรีทั้ง7ประเทศค่ะโยงต่างๆนะครับแล้วก็ขอবিমস্টেক সম্মেলনের বিস্তারিত আমরা জানবো। এই মুহূর্তে ব্যাংকক থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে হাসিবের কাছে। হাসিব, বিমস্টেক সম্মেলন শুরু হয়েছে ব্যাংককের এই সাংগ্রিলা হোটেলে। এই হোটেলের আমরা যেখানে রয়েছি মিডিয়া সেন্টারের ঠিক তার পাশেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়া এই যে দক্ষিণ এশিয়া অর্থাৎ বঙ্গোপসাগর ঘিরে যে 7 দেশের অর্থনৈতিক জোট, এই জোটের শীর্ষ সম্মেলন, এই সম্মেলনটি শুরু হয়েছে আজ শেষ দিন। এই শেষ দিনে মূলত এই 7 দেশের সরকার প্রধানদের বৈঠক হচ্ছে, যেটি মূলত 2 ঘন্টার একটি প্রোগ্রাম। এই বৈঠকের শুরুতেই সেখানে ফটো সেশন হয়, যেখানে 7 দেশের সরকার প্রধানরা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন। তারপরেই মূলত এই প্রোগ্রামের এজেন্ডা ঠিক করা হয় যে আগামীর এই প্রোগ্রামটা কিভাবে বাকি এজেন্ডাগুলো ঠিক করা হয় এবং কি কি বিষয় নির্ধারণ হবে সেটি নিয়ে আলাপ হয়। এবং একই সঙ্গে যে গতকালকে মন্ত্রী পরিষদ বৈঠক হয়েছে, মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক হয়েছে, সেই মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমুদ্র জাহাজ চলাচল স্বাভাবিক করতে বা এটি গতিশীল করতে একটি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। 7 দেশের যেহেতু বঙ্গোপসাগরকে ঘিরে এই 7 দেশের অর্থনৈতিক জোট এবং সমুদ্রেই কিন্তু সবচেয়ে বেশি পণ্য পরিবহন হয়, এই 7 দেশ পরস্পরের সঙ্গে যেন খুব সহজে কোনো বাধা ছাড়াই যেন বাণিজ্য পরিচালনা করতে পারে, সেই ব্যাপারে সমঝোতা হয়েছে এই 7 দেশের মধ্যে। এই 7 দেশের সদস্যরা এখন সরকার প্রধানরা সেই বিষয়টি নিয়ে সেই সমুদ্র যে সহজীকরণ চলাচলের জন্য সেটির জাহাজ চলাচলের সহজীকরণ যে চুক্তিটি সেটি পর্যালোচনা করবেন বা করেছেন। এরপরে কিন্তু শীর্ষ সরকার প্রধানরা বক্তব্য দিচ্ছেন একে একে। আসলে
ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যেই কিন্তু একই সঙ্গে যেহেতু তিনি যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে এই সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন সে বিষয়টি তিনি তুলে ধরবেন এবং একই সঙ্গে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তার আগামীর বাংলাদেশকে কিভাবে পরিচালনা করতে চান, কিভাবে আগামীতে নির্বাচন বাস্তবায়ন করতে চান, পরিচালনা করতে চান সে বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি সংস্কার কার্যক্রম নিয়েও কিন্তু তুলে ধরবেন যে বাংলাদেশের যে নির্বাচন পরিচালনা করতে বা এই যে ভঙ্গুর যে পদ্ধতি বা সিস্টেম তৈরি হয়েছিল বাংলাদেশের সেই জায়গা থেকে কিভাবে দেশকে সংস্কার করে নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে, কিভাবে অর্থনীতিকে গতিশীল করা হবে সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং পাশাপাশি বিমস্টেকের আগামী দিনের সভাপতি দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে 2 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আর এই সম্মেলনেই কিন্তু আজ থাইল্যান্ড থেকে বাংলাদেশকে সভাপতিত্ব হস্তান্তর করা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আর তখন তিনি এই বিমস্টেককে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে তিনি আলাপ করবেন। তিনি একই সঙ্গে যেমন অর্থনীতিবিদ, আর এই জোটটি কিন্তু অর্থনৈতিক জোট, আর সেই তার অর্থনীতির ভাবনা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী তিনি খুবই পরিচিত এবং তিনি শান্তিতে নোবেল বিজয়ী। এই জন্য এই সম্মেলনে অন্যান্য লিডারদের মধ্যেও কিন্তু তার উপস্থিতি বেশ গুরুত্ব সহকারে এখানে প্রাধান্য পাচ্ছে এবং একই সঙ্গে তার ভাবনা এবং বিমস্টেককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সম্ভাবনা, তার পরিকল্পনাগুলো শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অঞ্চলের মানুষ এবং এই বিমস্টেকে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এই যে প্রধান উপদেষ্টা এবং একই সঙ্গে রোহিঙ্গা সংকট যে বাংলাদেশকে একটি সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে এবং এই দক্ষিণ এশিয়ার জন্য একটি সংকট, সে বিষয়ের জন্য সমাধানের তিনি আশা ব্যক্ত করবেন অন্যদের কাছ থেকে। এছাড়া এই সম্মেলনে আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরেকটি জানিয়ে রাখি যে নরেন্দ্র মোদীর সঙ্গে এই সম্মেলন শেষ হবে এখানে স্থানীয় সময় দুপুর 12টা, বাংলাদেশ সময় সকাল বেলা 11টা। তারপরে কিন্তু নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হবে, যেখানে গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সেটির একটা শুভ সূচনা হতে পারে। একটি সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে হয়তো কিছুটা লাঘব হতে পারে বলে আশা করা যাচ্ছে। এই ছিল মূলত ব্যাংককের এই হোটেল সাংগ্রিলাই যেখানে বিমস্টেক সম্মেলন হচ্ছে সেখান থেকে সবশেষ খবর। তন্ময়। হাসিব, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আপনার কাছ থেকে আরো নতুন তথ্য জানতে পারবো। দর্শক, ব্যাংকক থেকে আমাদের সঙ্গে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেপ্তার 10 জন প্রবাসী দেশে ফিরেছেন। রাত 1:30টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত ওই বাংলাদেশিরা জমায়েতে অংশ নেন এবং প্রীতি ভোজের আয়োজন করেন। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর 8 মাস জেল খাটা শেষে তারা মুক্তি পান এবং 10 জন দেশে ফেরেন। আর কাগজপত্রের জটিলতা থাকায় 2 জন পরে ফিরবেন। এ সময় তাদের মুক্ত করতে ভূমিকা রাখার কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তবে আর্থিক সহযোগিতার দাবি করেছেন প্রবাসীরা। প্রায় 8 মাস বন্দিখানা থেকে মুক্তি হইতে পারছি, আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। এমবাসি আমাদের 8 মাসে তাদেরকে যতবারই তলব করেছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে। বন্দি করার পরে আমরা এমবাসির মাধ্যমে যোগাযোগ করছি, যতবারই যোগাযোগ করছি রিয়াদ এবং আলগাসিম শাখার মধ্যে যোগাযোগ করলে ওরা বলছে তোমাদেরকে পাঠিয়ে দেবে, কিন্তু এমন একদিন দেখি নাই আমাদেরকে দেখার জন্য এমবাসির একটা লোক 8 মাসে কেউ দেখা করার জন্য। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বেড়েছে। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, জানাবেন ট্রেনগুলো সময় মতো এসে পৌঁছাচ্ছে কিনা এবং যাত্রাপথে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? ঈদ যাত্রার বা ঈদের ছুটির আজকে 5ম দিন হলেও আজকে সকাল থেকে এই ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। ঈদে পরিবার পরিজনদের সঙ্গে ঈদ কাটিয়ে ছুটি কাটিয়ে তারা ঢাকায় ফিরছেন। কর্মজীবনে আবারও ব্যস্ত হয়ে উঠবেন এই নগরবাসী। তেমন চিত্র রয়েছে রাজধানীর কমলাপুর স্টেশনে। আজকেও সকাল থেকে একাধিক ট্রেন এই কমলাপুরে এসেছে ঢাকার বাহির থেকে। যদিও যেই ট্রেনগুলো সকাল থেকে এসেছে তারা স্বস্তি নিয়ে আজকে ফিরলেও কিছু ট্রেন আসলে বিলম্বে ফিরছে ঢাকায়, কারণ এই ঢাকা থেকে ট্রেনগুলো আজকে বিলম্বে ছেড়ে যাচ্ছে সার্ভারের জটিলতার কারণে। আমরা দেখেছি সকাল থেকেই কয়েকটি ট্রেন
ইতিমধ্যে এখনও ছাড়তে পারেনি, সেটি এই দেরি হচ্ছে, যার কারণে এই যে স্টেশনে অসংখ্য মানুষ এখনও অপেক্ষা করছেন যে তারা বাড়ি যেতে পারবেন কিনা। অর্থাৎ তারা যেহেতু এই ট্রেনগুলো বিলম্বে ছাড়ছে, ঢাকায় যে ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলো সাধারণত আজকে বিলম্বে এই ঢাকায় প্রবেশ করছে, এই চিত্রই আমরা দেখেছি। এবং সকাল থেকে একাধিক ট্রেন ঢাকায় এসেছে, আন্তনগর পরিবহন এসেছে, কিছু লোকাল পরিবহন এসেছে। সেইগুলোর যাত্রীরা বলছেন যে কিছুটা হলেও স্বস্তি তাদের রয়েছে। অর্থাৎ যেই ট্রেনগুলো সময় মতো ছেড়েছে সেই ট্রেনগুলোর যাত্রীরা স্বস্তি নিয়ে আজকে ঢাকায় ফিরতে পেরেছেন এবং কর্মজীবনে তারা আবারও ব্যস্ত হয়ে উঠবেন। তবে আজকের বড় যে বিষয় সেটি হলো এখন পর্যন্ত আজকে ঢাকা থেকে অসংখ্য যাত্রী তারা বাড়ি ফিরছেন। অনেকে আবার ছুটি যারা ঈদের যারা ছুটি পাননি, তারা ঈদের পরবর্তী সময় যারা ছুটি পেয়েছেন তারা মূলত আজকে ঢাকা ছাড়ছেন এবং তাদের একটা অসংখ্য মানুষ এখানে রয়েছে যারা বিলম্বে ট্রেন ছাড়ার কারণে ভোগান্তি নিয়ে তারা আজকে এই কমলাপুর রেল স্টেশনে বসে আছেন, অপেক্ষা করছেন যে কখন নাগাদ এই ট্রেনের যে বিপর্যয় বা ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি আসলে শেষ হবে। আমরা দেখছি যে লালমনিরহাট যে এক্সপ্রেস রয়েছে সেটি 8টা 30 মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখন 10টারও বেশি সময় বেজে গিয়েছে, এখন পর্যন্ত ছাড়তে পারেনি। রংপুর এক্সপ্রেস রয়েছে, সেটিও 9টা 10-এ ছাড়ার কথা ছিল, সেটিও ছাড়া হয়নি। এবং আরও বেশ কয়েকটি ট্রেন কিন্তু ইতিমধ্যেই এখানে শিডিউল বিপর্যয়ের কারণে, এখানে সার্ভার জটিলতার কারণে ছাড়তে বিলম্ব হচ্ছে, এই কথাগুলো বলছেন এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। তবে যাত্রী যারা রয়েছেন তারাও অপেক্ষা করছেন যে কখন নাগাদ তারা আবার বাড়ি ফিরতে পারবেন। আবার যারা এখানে এই কর্মব্যস্ততা শেষে অর্থাৎ ঈদের ছুটি কাটিয়ে যারা ঢাকায় ফিরছেন, পরিবার পরিজনদের সঙ্গে ঈদ কাটিয়ে যারা ঢাকায় ফিরছেন তাদের মাঝেও স্বস্তি রয়েছে। তারা বলছেন যে ঈদের আনন্দটা তারা পরিপূর্ণভাবে ঈদ পরিবারের সঙ্গে কাটাতে পেরেছেন এবং কর্মজীবনে তারা আবারও স্বস্তি নিয়ে ফিরতে পারার আনন্দ তারা প্রকাশ করছেন যারা এই ঢাকায় ফিরেছেন ঈদ কাটিয়ে বাড়ি থেকে। এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সবশেষ খবর। সমুদ্র ও নদীর সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক, মৎস্য আহরণ ও সুপারি চাষের খ্যাতি, পাশাপাশি ইতিহাসে লেখা অমর প্রেমের স্মৃতিগাথা সীমান্ত শহর নাফ নদী তীরবর্তী টেকনাফ। মিয়ানমারের ঘরোয়া বিরোধের বলি এই অঞ্চলের আমদানি রপ্তানি বাণিজ্য। নদীর ভাসমান নৌকার মতোই ভেসে চলা এপারের মানুষের জীবন ও জীবিকার গল্পই জানাবেন বাইজিদ সাদ। এ গল্প জলের, জীবনের। জলের সঙ্গে শুধু আনন্দ কিংবা বেদনা নয়, জীবনেরও যেন যোগসূত্র। দেশের সর্বদক্ষিণের সীমান্ত শহর নাফ নদী তীরবর্তী টেকনাফ জনপদ। সমুদ্র আর নদীর ভাসমান নৌকার মতোই ভেসে চলে এপারের মানুষের জীবন জীবিকা। শুধু মৎস্য আহরণে লাখ লাখ টাকার লেনদেন হতো যে সৈকতে, সেখানে জাল ফেলতে না পেরে অর্থনৈতিক ভাটা পড়েছে শাহপরী দ্বীপের জেলেদের। তাই ভরসা ডিঙি নৌকাও আজ নোঙর করা। তবু কী কারণে সরকারি বেসরকারি কোনো সহযোগিতায় পৌঁছায় না এ অঞ্চলে, তাও জানেন না অবহেলিত জেলেপাড়ার বাসিন্দারা। 9 মাস ছেলে মেয়েদেরকে অন্য এলাকায় যে কাজকর্ম করতে পারে ওগুলা নিয়ে কষ্ট করি আনিয়া কিছু খাই। যদি আসতে পারে আর কেউ তো আনতে পারে না। এমন বর্তমান জাল হয়েছে 200-250 পর্যন্ত জাল হয়েছে, এখনো 20-30টা জাল বইতে পারে আর কি। ওখানে গেলেও ওখানে মায়ের থেকে ওখানে হাড়ির থেকে গেলেও গুলি করে। উপকূলীয় এ অঞ্চলের আয়ের আরেক উৎস সুপারি। বড় আকারের জন্য সারা দেশে প্রসিদ্ধ টেকনাফের সুপারি। ভালো দাম পাওয়ায় সুপারি চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। স্থানীয় বাজারে সপ্তাহে লেনদেন প্রায় কোটি টাকা। আমাদের এই সুপারিটা সুস্বাদু, আমরা সারা দেশে পাঠাই। এখন বিদেশে যারা এই করে তারা ইনপুটার যারা থাকতে পারে তারা ওখান থেকে কিনে নিয়ে যায়। এলাকার একমাত্র বিশুদ্ধ পানির উৎস থানা কম্পাউন্ডের কূপে আগের মতো জল না থাকলেও ইতিহাসে চাপা পড়া বিষাদ আর বেদনা বিধুর প্রেমের স্মৃতি হয়ে এখনও মানুষের মনে খেলে যায় হিমশীতল অনুভূতি।
শত বছর আগে এখানেই পানি নিতে আসতেন কিন্নর কণ্ঠী রাখাইন জমিদার কন্যা মাথিন। চাকরির প্রয়োজনে টেকনাফে আসা বাঙালি পুলিশ অফিসার ধীরাজের সঙ্গে স্থানীয় প্রকৃতিকন্যার প্রণয়ের পরিণতি হল বিরহে। অমর প্রেমের গল্প ধরে রাখতে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু মাথিনের কূপের পাশে ধীরাজের আবক্ষ মূর্তি, যার স্মৃতি সংরক্ষণেও নেওয়া হয়েছে উদ্যোগ। মিয়ানমারের ঘরোয়া বিরোধে টেকনাফ বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা। মিয়ানমার থেকে আচার, সুপারি, শুটকি, কাঠ আমদানি আর রপ্তানি করা হয় প্লাস্টিক সামগ্রী, সিমেন্ট, তৈরি পোশাক। 2022-23 অর্থবছরে 640 কোটি রাজস্ব আয় হলেও তাদের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাবে এবার রাজস্ব আয় মাত্র 43 কোটি টাকা। এ বন্দরে নির্বিঘ্নে পণ্যবাহী জাহাজ আসার সুযোগ তৈরি হলে রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন এই কর্মকর্তা। পণ্য যেটা সরকারিভাবে আসলে আমাদের এই বন্দরে যেটা আসে এখন, সেটা হচ্ছে আপনার রাজধানী রেঙ্গুন থেকে আসে। সেটা প্রায় 3-4 দিনের একটা পথ চলার বিষয়। নির্বিঘ্নে যদি আপনার পণ্যবাহী জাহাজ যদি এখানে আসা সুযোগ তৈরি করা কোনো সুযোগ হয়, অনায়াসে অনেক সরকার রাজস্ব পাবে বলে আমরা মনে করি। সুন্দর আর বোয়া খালা বাত না খাই গুসা মার মনোর জ্বালা পারাই লাগবে খুব সুন্দর আর বোয়া খালা। ভাটিয়ালি এই গানের ভেতর যে বিরহ মূর্ত হয়, তার গভীরে কি কেবল সময়ের স্রোতে ভেসে চলা মানুষের কথাই থাকে? আর বাবরে হইলাম আরে আনি হিন্দি বানি আরে বিয়া গরাই বানি। বাইজিদ সাদ, এখন। দুয়ারে সমাগত নববর্ষ, চারুকলা অনুষদে প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রার। গণ অভ্যুত্থান পরবর্তী এবারের শোভাযাত্রার মোটিফে তুলে ধরা হবে ফ্যাসিবাদের অবসানের চিত্র। শিক্ষার্থীরা বলছেন, ঈদের ছুটির আমেজ থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে সব প্রস্তুতি। চারুকলা অনুষদ জানায়, আবহমান বাংলার ঐতিহ্যের পাশাপাশি 24-এর চেতনাকে ধারণ এবারের মঙ্গল শোভাযাত্রার স্থান পাবে সব জাতিসত্তার ঐতিহ্যে। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। বসন্তের দহনকাল শেষে রুদ্র বৈশাখের আগমনী সুর, বিচিত্র বৃক্ষরাজির ফুলেল সম্ভারে ভরে ওঠা প্রকৃতি জানান দেয় দুয়ারে নতুন বছরের হাতছানি। জীর্ণ পুরনোকে পেছনে ফেলে স্বপ্নময় নতুনের সূচনা হয় নববর্ষে। তাকে বরণে উৎসবের আমেজ চারপাশে। মঙ্গল শোভাযাত্রার আঁতুর ঘর খ্যাত চারুকলাও ধীরে ধীরে সেজে উঠছে বর্ণিল রঙে। ঈদের ছুটিতে শুনশান ক্যাম্পাস, তবে থেমে নেই চারুকলার কর্মযজ্ঞ। নববর্ষ উদযাপনে চলছে পুরোদমে প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার মোটিফ তৈরিতে ব্যস্ত কারিগররা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পাবে ফ্যাসিবাদের মুখাকৃতি। থাকবে জাতীয় মাছ ইলিশ আর শান্তির প্রতীক কবুতর। এছাড়া লোকশিল্পের নিদর্শনস্বরূপ কাঠের বাঘও স্থান পাবে শোভাযাত্রায়। কয়দিন সময় আছে আমাদের হাতে, এই সময়ের মধ্যে যে স্ট্রাকচারগুলো অলরেডি দাঁড় করানো হয়েছে, এই স্ট্রাকচারগুলো পেস্টিং, কাগজ লাগানো, ডেকোরেশন, এগুলা নির্দিষ্ট সময়ের মধ্যেই আশা করছি হয়ে যাবে। শোভাযাত্রার মোটিফগুলো একদিকে যেমন আকৃতি পাচ্ছে, অন্যদিকে চলছে রং তুলির আঁকিবুকি। কাগজের মুখোশ, ফুল, পাখি আর মাটির সরায় রঙের ছোঁয়া দিচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, বৈশাখ শিক্ষার্থীদের মেলবন্ধনে নতুন প্রাণের সঞ্চার করে। তবে ঈদের ছুটিতে উপস্থিতি কম থাকলেও সময় মতোই শেষ হবে সব প্রস্তুতি। অ্যালামনাইদের সাথে একটা অনেক দিন পর দেখা হয়, আড্ডা হয়, এই বিষয়টা আমাদের অনেক আমরা এনজয় করি। আর কাজের ক্ষেত্রে তো মজার কাজ, রং তুলি আমাদের কাজই এটা। অ্যাকচুয়ালি রং তুলির মাধ্যমে যে আমাদের দেশের ট্র্যাডিশনগুলো, যেমন পেঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার, রাজা রানীদের যে মাস্কগুলো, এগুলো আসলে আমাদের ঐতিহ্যকে বহন করে। তো আমাদের সবাইকে উচিত আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করা।
ছুটির আবহে অনেককেই দেখা যায় বর্ষবরণের প্রস্তুতি দেখতে এসেছেন চারুকলায়। তারা বলছেন প্রাণের এই উৎসব ছুঁয়ে যাবে সব শ্রেণী পেশার মানুষকে। আমার বাচ্চা নিয়ে ওয়াইফ নিয়ে আসছি, এখন থেকে চাই যে আমার বাচ্চা বুঝুক যে পয়লা বৈশাখটা কি, এই পয়লা বৈশাখটা কেন, এটা আমার বাচ্চাকে এখন থেকে বোঝানোর চেষ্টাতেই আমরা আসছি মূলত দেখার জন্য। যার যার জায়গা থেকে শেষে যার যার অনুভূতি, যার যার ঐতিহ্য, আমাদের বাঙালি ঐতিহ্যকে মানে ফুটিয়ে তোলার জন্য এখানে সবাই একত্র হয়, আমরা সবাই উপভোগ করি এই পয়লা বৈশাখটা। চারুকলা অনুষদ বলছে নতুন বাস্তবতায় এবছর ভিন্ন বৈচিত্র্যে সাজবে মঙ্গল শোভাযাত্রা, যেখানে স্থান পাবে সব ধর্ম, বর্ণ আর জাতিসত্তার ঐতিহ্য। সব বিতর্ক পেছনে ফেলে অতীতের রীতি ও পরম্পরা মেনেই সম্পন্ন হবে শোভাযাত্রা। একটা অন্ধকার থেকে আসলে বেরিয়ে একটা অন্তত একটা আলোর দিকে কিন্তু আমরা আসতে পেরেছি। সমকালীন যে চেতনা, অর্থাৎ 24 গণ অভ্যুত্থান, তার পরবর্তী যে একটা স্পিরিট, তো সেই জিনিসগুলোকেও আমাদের চিন্তা করতে হচ্ছে। তো সেই হিসাবে আমি ধরছি যে এই বছর একটু ভিন্ন রকম এতটুকু হবে এবং অনেক বেশি ইনক্লুসিভ হবে। যুক্ত যেটি হচ্ছে এবার সেটা হলো যে আমরা বিভিন্ন রকম উপজাতি যারা জাতিগোষ্ঠী আছে তারাও আমাদের এই শোভাযাত্রা যুক্ত হওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই এখানে বৈচিত্র্যে ভরে যাবে এবং অনেক বেশি এই অর্থে অনেক বেশি কালারফুল হবে, এটা নিশ্চিত করেই বলা যায়। প্রতিবারের মতো পহেলা বৈশাখে সকাল 9টায় মঙ্গল শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়ে শিশু পার্ক ও টিএসসি ঘুরে আবারও চারুকলায় এসে শেষ হবে। বৈশাখ মানে তো নতুন রং, গন্ধ আর সুরের আবহ, বৈচিত্র্য আর ঐতিহ্যকে ধারণ করার দিন। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী এবার নববর্ষের ঐকতানের সুরে সুর মেলাবে সব জাতিসত্তার মানুষ। এর মধ্য দিয়েই দৃঢ় হবে ঐক্যের বন্ধন। সাজেদ আরাফাত, এখন, ঢাকা। প্রেম, সংগ্রাম, দ্রোহ কিংবা অনুপ্রেরণা সব ক্ষেত্রেই বসন্তের নিবিড় প্রাসঙ্গিকতা। এক ফাগুনে ছিনিয়ে আনা মাতৃভাষার বিজয় যেমন এ জাতির গর্বের পাণ্ডুলিপি, তেমনি আবহমান কাল থেকেই বাসন্তী ফসল ঘরে তুলে চৈত্রে কৃষক শেষ করেন পুরাতন হিসেব নিকেশ। তবে প্রকৃতির আচরণগত পরিবর্তনে ক্রমশ পানসে হচ্ছে বাংলার বসন্ত। দেশের রাজনীতির বহুপক্ষীয় মতামত এর সম্মিলনে বসন্তকে আলাদাভাবে গুরুত্বপূর্ণ করলেও সেই বসন্ত আসলে কতটা রঙিন, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী মোকাররম হোসেন এবং ক্যামেরায় ছিলেন আশিকুর রহমান। কোন অভিমানে ঝরে যাচ্ছে পাতারা, পাতাদের মনেও কি ভর করেছে রাবীন্দ্রিক প্রেম? তারাও কি প্রহর শেষের আলোয় রাঙা এ চৈত্রে কারো চোখে সর্বনাশ দেখেছে? পঞ্জিকার প্রলোভনে বসন্ত উদযাপনের আকাঙ্ক্ষা চড়া হলে প্রকৃতির কাছে সেই ইচ্ছা পূরণের সুখবর নেই। দক্ষিণ জানালা খুললে মনে হতে পারে বসন্ত কেবল গণনায়। তবে কি পথ বলা প্রতীকের মতো বসন্ত চেপে বসেছে ভুল কোনো ট্রেনে? ঠিকানাবিহীন স্টেশনের পরিত্যক্ত কোনো বগিতে কি ঝলসে গেছে বসন্তের ফুল? বসন্তকাল সকালটা একদম ঝলমলে একটা রোদ হবে, সুন্দর একটা মিষ্টি বাতাস থাকবে, বাতাসের সাথে একটা খুব সুন্দর ঘ্রাণ চলে আসবে। ফ্রেন্ডরা হয়তো বাইরে গেলেও সবাই ফোনে ব্যস্ত থাকে, সবাই এখানে ছবি ওখানে ছবি তোলার জন্যই পাগল। কেমন প্রাকৃতিক কিছু এনজয় করার ওরা সময় পায় না। আবহমান কাল থেকেই ফাগুনের রূপের ঈর্ষার আগুনে পড়া চৈত্র ডেকে আনে নির্দয় নিদারুণ রোদ। তপ্ত দুপুরে মাথার উপরে জ্বলন্ত সূর্য যেন হয়ে ওঠে আগুনের ফুলকি। রোদের লাল চোখ আর উপেক্ষার বিভেদ দেয়াল ভেদ করে বাতাসে দুলতে থাকা ফসল কণ্ঠ উঁচিয়ে বলে সময় এখনো বসন্তের। চৈত্র সংক্রান্তির আগেই বাসন্তী ফসল ঘরে তোলার মাধ্যমে বকেয়া, খাজনা আর হাল খাতার হিসেব বৈশাখের 1 তারিখের আগেই চুকানোর ব্যস্ততা যাদের, এ বসন্ত তাদের জীবন রাঙালো কতখানি। সারের দামটা বেশি, এই জন্য একটু পোষায় কম। এর মধ্যে অনেক সময় আমরা কাঙ্ক্ষিত ফল পাই, অনেক সময় আবার পাই না। কৃষক মানুষ আমরা, লাভ তো সবসময় তো হয় না, লসেরও ঘাটতি। মাঘের সন্ন্যাসী ফিরে গেলেও কাটেনি প্রকৃতির ধূসরতা।
শীতের কুয়াশা কাটিয়ে বসন্তের বরণডালা রঙিন হবার কথা থাকলেও পাতায় পাতায় ধুলোর আস্তরণ। সবুজ হটিয়ে গাছে গাছে এখন কাণ্ডের কঙ্কাল। প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্য ও গানে মনোহরী সৌন্দর্য, প্রেম আর সুদিনের প্রতিনিধি যে বসন্ত হয়ে উঠেছে ঋতুরাজ, তার চোখ জুড়ে কেন এত বিষাদ? তরতাজা প্রাণচঞ্চল বসন্তকে এমন রংহীন নিরস করবার নেপথ্যেই বা কারা? গরম যে সময় আসার কথা তার চেয়ে আগেই গরম চলে আসছে, যার কারণে দেখা যায় গাছের যে ফুলটা যে সময় ফোটার কথা তার চেয়ে আগে ফুটছে। যতক্ষণ পর্যন্ত ফুলটা থাকার কথা ততক্ষণ থাকছে না। যখনই আপনার ফুলের এই সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমাদের আলটিমেটলি ওখান থেকে যে প্রাণী জগৎ সেটার উপরেও কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। বসন্ত বাতাসে কারো বন্ধুর বাড়ির ফুলের গন্ধ কারো বাড়ি আসুক আর না আসুক, কেটে গেল আরও এক ফাল্গুন। পালাবদলের নিয়তিতে আসছে ফাগুনে কেউ দ্বিগুণ হোক বা না হোক আবারও ফুটবে বসন্তের ফুল, ফলবে চৈতালি ফসল, মৌ মৌ করবে আমের মুকুল, হয়তো হাতে গোনা কয়েকটি পাখিও ডাকবে। উপেক্ষার কাছের দেয়াল ভেদ করে রং ছড়াবে রক্ত পলাশ আর শিমুল। প্রকৃতির এত এত আয়োজনের পূর্ণতা তখনই যখন মানুষে মানুষে হবে ভ্রাতৃত্ব, যৌথতা আর বৈষম্যহীন বেঁচে থাকার ইশতেহার। এদেশে বসন্ত আসে, পাতা ঝরে, ফুল ফোটে, আবার নতুন পাতা গজায়, যে আমরা পরিবর্তিত বসন্তে একটা সুন্দর সুবাসিত বাংলাদেশ চাই। প্রকৃতি ও মানব সভ্যতার একে অপরকে ভালো রাখার যে বোঝাপড়া, সে যৌথতায় বিচ্ছেদ মানে আরও একটি বিপর্যয়ের আমন্ত্রণ। তাই দূষণ ও দখলের নিয়তি কিংবা জলবায়ুর প্রভাবে প্রকৃতির আচরণগত পরিবর্তনের পথগুলো বন্ধ করার কার্যকর বৈশ্বিক উদ্যোগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মোকাররম হোসাইন, এখন। যাচ্ছে আরেকটা বিরতিতে, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাণিজ্য। ঈদ পরবর্তী সময়ে এখনো ফাঁকা রাজধানীর কাঁচা বাজারগুলো। এদিকে বাজারে সবজি থেকে শুরু করে নিত্যপণ্যের সরবরাহ রয়েছে পর্যাপ্ত। সাপ্তাহিক ছুটির দিনে বাজারের খবরাখবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী বাইজিদ সাদ। চলে যাচ্ছি তার কাছে। সাদ, জানাবেন বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং কোনো পণ্যের কত দামে আসলে আজকে বিক্রি হচ্ছে? তন্ময়, যেমনটি বলছিলেন, মূলত ঈদের ছুটিতে রাজধানীর বাসী যারা রয়েছেন তারা বেশিরভাগই কিন্তু রাজধানী ত্যাগ করেছেন, তাদের গ্রামের বাড়িতে গিয়েছেন ঈদ আনন্দ উপভোগ করতে। এবং ঠিক সেই সময় কিন্তু রাজধানীর যেসব বাজারগুলো রয়েছে এসব বাজারে কিন্তু একেবারে ভাটা পড়েছে, অর্থাৎ ক্রেতা সমাগম একেবারেই নেই বললেই চলে। আমরা যেমনটি দেখেছি, আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। বিক্রেতারা যেমনটি বলছেন যে তুলনামূলক একেবারেই ক্রেতা কম, অর্থাৎ ঈদের পরবর্তীতে যেহেতু আজকে 5 দিন চলে, তো সেই হিসেবে ক্রেতা সমাগম আরেকটু আশা করেছিলেন তারা, তবে একেবারেই 4 ভাগের 1 ভাগ ক্রেতা সমাগম রয়েছে। এবং শাকসবজির দাম যদি বলি সেগুলো কিন্তু অনেকাংশেই কমেছে। আমরা দেখছি যে এই রাজধানীর বিভিন্ন যেসব বাজারগুলো রয়েছে আমরা ঘুরে দেখেছি, আসলে আগের মতো সেই হাক ডাকটা নেই। এবং দেখা গেছে যে অধিকাংশ বিক্রেতাও অলস সময় পার করছেন। তাদের সঙ্গে কথা বলেছি, তারা ক্রেতার চাহিদা যেমন কম বলছেন, তারা বলছেন যে পণ্যের সরবরাহ কিছুটা কম রয়েছে এবং সব ধরনের সবজির দামই কম রয়েছে। যেমন করলা প্রতি কেজি 80 টাকা রয়েছে, যেটি একটু বেশি বলা চলে, কেননা এটি আগে 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পটল 50 টাকা, যেটি আগে ছিল 70-80 টাকা। ঢেঁড়স 40 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হয়েছে। সিমের দাম 40 টাকা, আগে যেটি ছিল 80 টাকা। ঈদের আগের তুলনায় কেজি প্রতি 20 টাকা 40 টাকা পর্যন্ত সব ধরনের সবজির দামই কিন্তু আমরা কম দেখছি। টমেটোর দাম কিছুটা বাড়তি রয়েছে, যা বিক্রি হচ্ছে 50 থেকে 60 অথবা 70 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে কমেছে লেবু আর বেগুন, শসা, এগুলোর দাম কিন্তু কমে গিয়েছে, আমরা তেমনটি দেখতে পাচ্ছি। বেগুনের প্রতি কেজি 20 টাকা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। ঈদের আগে শসার চাহিদা বেশি থাকায় কিন্তু বিক্রি হচ্ছিল 70 থেকে 80 টাকা বা 100 টাকা কেজি দরে কিন্তু শসার দাম বিক্রি হচ্ছিল। সেই দামটি
সবজিও কিন্তু এখন কম রয়েছে। আর বাজারে ক্রেতা উপস্থিতি কম থাকার কারণে যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু কিছুটা মন খারাপ করছেন বা আক্ষেপের সুরেই কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। ঈদের পর থেকে চট্টগ্রামের বাজারগুলোতে সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। ব্যবসায়ীরা বলছেন মৌসুমের পরিবর্তন হওয়ায় সরবরাহ কমার কারণে দামের এই ঊর্ধ্বগতি। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী বাজারে আছেন আমাদের সহকর্মী ফাইসাল করিম। চলে যাচ্ছে ফাইসালের কাছে। ফাইসাল, বাজারে কোন কোন সবজি বেশি দামে বিক্রি হচ্ছে জানাবেন? আমরা যেটা দেখছি কিছু কিছু সবজির দাম বাড়তির দিকে, তবে খুব বেশি বাড়তি বলা যাবে না, এটি সহনীয় পর্যায়ে আছে বলছেন ক্রেতারা। এবং কিছু কিছু সবজি আমরা যে দেখছি যে রোজার আগে যে দাম ছিল সেই দামে বিক্রি হচ্ছে। এবং এটি মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ বিক্রেতাদের অধিকাংশই বলছেন যে সবজির দামটা বেশ সহনীয় পর্যায়ে আছে, দাম খুব বেশি সবজির বাড়েনি। আর ক্রেতাদের কেউ কেউ বলছেন যে ঈদের পর থেকে আসলে যে ধরনের কমার কথা ছিল সেই ধরনের আসলে কমছে না। আমরা যেটা দেখি যে আসলে টমেটো, তিতা করলা, বাঁধাকপি, বেগুন কিংবা মিষ্টি কুমড়া এবং লাউ, এগুলোর দাম কিন্তু আমরা দেখছি যে দোকান ভেদে এখানে 5 থেকে 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ রোজার সময়ের যে দাম সেই দামের সাথে এখন 5 টাকা বা 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে এসব সবজি। এবং বিশেষ করে এখানে যদি বলতে হয় যে আসলে বেগুনের দামটা একটু বাড়তি, যেটি আসলে 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছিল, এখানে সেটি বলা হচ্ছে যে 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং বাঁধাকপির দামও আমরা দেখছি, যেহেতু বাঁধাকপি শীতকালীন সবজি হিসেবে ধরা হয়, এবং এই বাঁধাকপির দাম এখানে এখন 30 টাকায় বিক্রি হচ্ছে, যেটি রোজার সময় বিক্রি হচ্ছিল 15 থেকে 20 টাকা। এছাড়া কমতির দিকে যেগুলো আছে কিছু সবজির দাম আমরা কমেও পেয়েছি। বিশেষ করে পটল বিক্রি হচ্ছে 80 টাকায়, যেটি বিক্রি হয়েছিল 100 টাকায় রোজার সময়। ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, এটি বিক্রি হয়েছিল 80 টাকায়। কাঁকরোল বিক্রি হচ্ছে 150 টাকায়, বরবটি 60 টাকায়, পেঁপে 60 টাকা। এবং বিভিন্ন যে সবজিগুলো আছে, অর্থাৎ যে সবজিগুলো নিয়মিত মানুষজন গ্রহণ করে থাকেন সেগুলোর দাম কিন্তু কমের মধ্যে আছে। তবে সালাদ আইটেমের মধ্যে যেগুলো বাড়তি ছিল, অর্থাৎ টমেটো এবং গাজর, সেগুলো কিন্তু আগের মতোই বাড়তি আছে। এবং আসলে এটি নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। এবং আমরা যেটা দেখছি যে আসলে মূলত ভারত থেকে যেসব সবজি আসে বা পেঁয়াজ, ক্যাপসিকামের মতো যেসব সবজি আসে সেগুলোর দাম কিন্তু বাড়তির দিকে রয়েছে। এবং চট্টগ্রামের আজকের যে বাজার সেটি আমরা যদি দেখি অন্যান্য সময়ের তুলনায় আজকে কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই কম, যেহেতু ঈদের পরপরই বাজার খুলেছে। তন্ময়। চট্টগ্রামের সবজির বাজারের খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী ফাইসাল করিমের মাধ্যমে। মাদারীপুরের পুরান বাজারের সিটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে 19টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং একই সঙ্গে 3টি বসতঘরও পুড়েছে। রাত 3:30টার দিকে একটি দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যায় 10টি কসমেটিক্সের দোকান, কম্পিউটারের দোকান, কনফেকশনারি সহ 19টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে অন্তত 7 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এখন বাণিজ্যে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাণিজ্য। ট্রাম্পের শুল্ক আরোপে গেল 5 বছরের মধ্যে সবচেয়ে খারাপ দিন দেখল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের নয় শেয়ার বাজারের পতন দেখেছে এশিয়া, ইউরোপ সহ বিশ্ববাসী। এর প্রভাবে কমেছে মার্কিন ডলারের মান। ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ ভঙ্গুর বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে এটিকে স্বাভাবিক ঘটনা বলছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন তানভীর জনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের ঘোষণায় অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আছে সেসব দেশের উপর শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে মার্কিন শেয়ার বাজার সহ বিশ্বের সব দেশের শেয়ার বাজারেই ব্যাপক দরপতন হয়েছে। 2020 সালের পর সবচেয়ে খারাপ দিন দেখল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। দেশটির 3টি প্রধান সূচক ডাউ জোন্স, নাসদাক ও S&P 500 গড়ে 5% হারে কমেছে। শুধু মার্কিন শেয়ার বাজারই নয়, এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারেও দ্বিতীয় দিনের মতো পতন অব্যাহত আছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে। শুল্ক আরোপে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে নাইকি, অ্যাপেল সহ বড় বড় শিল্প প্রতিষ্ঠান।
এরই মধ্যে এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে 9%। এদিকে গেল অক্টোবরের পর মার্কিন ডলারের দাম সবচেয়ে দুর্বলতম স্তরে নেমে এসেছে। সাধারণত শুল্ক আরোপে ডলার চাঙা থাকলেও দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলারের মান কমছে। গেল 10 বছরের মধ্যে মার্কিন ট্রেজারি বন্ড 4% কমে সর্বনিম্ন স্তরে নেমেছে। ভবিষ্যৎ নিরাপদের আশায় স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। চলতি বছরেই স্বর্ণের দাম বেড়েছে 19%। এদিকে ট্রাম্পের দাবি নতুন শুল্ক আরোপে ফুলে ফেঁপে উঠবে মার্কিন অর্থনীতি। তার যুক্তি, এতে করে মার্কিন পণ্যের দাম বাড়বে এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা লাভবান হবেন। বিশ্বব্যাপী শেয়ার বাজার ও মার্কিন ডলারের পতনে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। তাদের আশঙ্কা, চলতি বছরে বৈশ্বিক বাণিজ্য 1% হ্রাস পেতে পারে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রে দেখা দিতে পারে মুদ্রাস্ফীতি। এতে মার্কিন অর্থনীতি মন্দায় পড়ার সম্ভাবনা জেগেছে 40%। তানভীর জানি, এখন বিশ্ব। গাজার উত্তরাঞ্চলের স্কুলে ইসরায়েলি হামলায় 18 শিশুসহ 33 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গেল একদিনে উপত্যকায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত স্কুল ভবনগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি বাহিনী। এসব আশ্রয় শিবিরে বসবাসকারীর বেশিরভাগই নারী ও শিশু। এর পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েলিরা। তাদের হামলায় গাজার উত্তরে পানি বিশুদ্ধকরণ একটি প্লান্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে হামাস ইসরায়েল সংকট নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সময় ইসরায়েলকে জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসন বহাল রাখার পক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। এতে করে আগামী 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু। দেশবিরোধী কার্যক্রমে মূলোৎপাটনের লক্ষ্যে গেল বছরের 3রা ডিসেম্বর 6 ঘন্টার জন্য সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। যদিও তীব্র আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হন তিনি। আদালতের সিদ্ধান্তের পর রাজধানী সহ দেশ জুড়ে উল্লাস করেন ইউন বিরোধীরা। আরও একটা বিরতির ওপার থেকে ফিরছি খুব শীঘ্রই, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাণিজ্য। শান্তকে নিয়ে অযাচিত আলোচনা না করে তার সময় দেওয়া উচিত বলে আহ্বান জানিয়েছেন সাবেক টাইগার ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। অফ ফর্মে থাকলেও ওয়ানডে ফরম্যাটে এখনও দেশের সেরা ব্যাটার শান্ত বলে মনে করেন সুজন। এখন টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে দেশের ক্রিকেট নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ডিপিএলে গুলশান ক্লাবের প্রধান কোচ। আরও জানাচ্ছেন রেদওয়ান শাওন। ক্যারিয়ারে কঠিন সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত। টি-20 ফরম্যাটে গেল 18 ম্যাচে নাই 50-র দেখা। টেস্টে শেষ 17 ইনিংসে 50 ইনিংস আছে মোটে একটা। সময়টা এতটাই প্রতিকূলে যে সবশেষ বিপিএলে বরিশালের একাদশেও জায়গা পাননি দেশের 3 ফরম্যাটের অধিনায়ক। যদিও ওয়ানডে ফরম্যাটে ব্যাটে রানটা আসছে ঠিকঠাক, শেষ 12 ম্যাচে 4 50 আর 3টি 40 ইনিংস। তারপরও শান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা কার্যকলাপে বিরক্ত সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আমার মনে হয় শান্ত যদি বিগত কয়েকগুলো ইনিংস দেন, বাট আমরা মনে ওকে হিত দিচ্ছি, সেটা আমাদের দোষ। মানে আমাদের দোষ বলতে গেলে আমাদের মানে সারা দেশে যেভাবে ওখানে ট্রল করা হয় বা যে আমি জানি না, আমি শুনি এগুলা, আমি মনে করি ঠিক না। ওর বয়সটাই বা কত, ইজ ভেরি, ওর মতন আমি মনে করবো যে নিবেদিত ক্রিকেটার কিন্তু খুব কমই আছে। হার্ডওয়ার্কিং, পরিশ্রম করে, সৎ ছেলে, অনেস্ট। আমি মনে করবি ক্রিকেট ছাড়া কিচ্ছু বোঝে না আমার মনে হয়। তবে শান্তকে 3 ফরম্যাটে অধিনায়কত্ব না দিয়ে যে কোনো 2 ফরম্যাটে দেয়া যেতে পারে দায়িত্ব, মনে করেন টাইগারদের সাবেক এই টিম ম্যানেজার।
বোলারকে বোলিং দিচ্ছে, বোলার যদি পারফর্ম করতে পারে রাইট মুভটা বা ব্যাটসম্যানরা যদি পারফর্ম না করে, শান্ত তো একা পারফর্ম করে এমন না, তাহলে কিন্তু মানে সেটা ওকেও দেখতে খারাপ লাগে। সুতরাং আমার মনে হয় যে আমরা আসলে কোনো জিনিসে না এত তাড়াহুড়া করি যে শান্তকে আমরা দিয়ে শিখে যায়। আপনি এটা বলতে পারেন যে শান্ত 3 ফর্মেটে ক্যাপ্টেন থাকার কিংবা এক ফর্মেট থেকে সরে দিয়ে যে সেটা শান্ত টি-20তে ভালো খেলছে, সেটা হতে পারে, কিন্তু ওয়ানডে ফর্মেটে আমি বলি শান্ত স্টিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ। এদিকে দলীয় সাফল্য পেতে শান্তকে আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন খালেদ মাহমুদ। চেঞ্জ ফেজে আসি আমরা, তো ওই ফেজে তো এরকম আপনি যদি অস্ট্রেলিয়ার কথা মনে করেন, যখন সিনিয়র প্লেয়ার চলে গেতেন, অস্ট্রেলিয়া কিন্তু অনেক বছর ম্যাচ দিতে নিয়ে এরকম প্রবলেমে ছিল। তো আপনি কি ওরা তো কেউ এরকম ট্রল করে না, বলে না, কিন্তু আমরা ট্রল করি। আমরা তখন আজকে যদি আমি শান্তকে না দিয়ে মিরাজকে দিই, বাংলাদেশ টিমকে জিতবে, আপনি গ্যারান্টি দিতে পারেন? তো মিরাজকেও তো আপনি একই ট্রল করবেন পরে। তো আপনি তো আরেকটা শান্তকে নষ্ট করবেন, মিরাজকে নষ্ট করবেন, লিটনকে নষ্ট করবেন, সবাইকে বলবেন। আমার ভাই আপনারা ট্রল করেন, সবাই আমরা বাংলাদেশকে ভালোবাসি। আপনারা যেমন ট্রল করে বুঝাতে চান যে আপনারা অনেক ভালোবাসেন, আমরা তো ট্রল না করে বুঝতে পারতেছি না আমরা কত ভালোবাসি। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন বাণিজ্যের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়া মাত্র নির্বাচন, থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা। মিয়ানমারের ঘরোয়া বিরোধে স্থবির টেকনাফ বন্দরের আমদানি রপ্তানি, এক অর্থ বছরে রাজস্ব কমেছে 600 কোটি টাকা। বাসন্তী ফসলে চৈত্রেই পুরান হিসেব চোকাতে ব্যস্ত কৃষক, 24-এর আবহে কড়া নাড়ছে নতুন বছর, গুরুত্ব পাবে সব জাতিসত্তা। 5 বছরের মধ্যে মার্কিন শেয়ার বাজারে বড় দরপতন, দেশে দেশে কমছে ডলারের মান। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।